আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর দো অর্ধযুক্ত নিয়ম নিয়ে আলোচনা করব। কিভাবে দো অর্ধযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে ট্রান্সফরমেশন করতে হয় তা আমরা দেখব। চলো ভিডিওটি দেখি। দো অর্ধযুক্ত সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব তখন দো অর্ধ বাদ দিয়ে দেব। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করব। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, ডিসপাইটের পর অফ হবে না, ইন স্পাইট এর পরে অফ ব্যবহার করতে হবে। তারপরে দো অর্ধযুক্ত সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে তার পসেসিভ ফর্ম লিখতে হবে। তারপরে ওই অংশের ওই ক্লোজের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া তো আইএনজি যুক্ত করা যায় না। তো যদি সেক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে তাহলে বিইং লিখবো। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং লিখবো। অন্য কোনো ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত করবো। আর এই ক্লোজের কোনো পরিবর্তন হবে না এবং দ্বিতীয় ক্লোজটি লিখে দেব, সিম্পল হয়ে যাবে। ঠিক একই সেন্টেন্সকে, তার মানে দো অর্ধযুক্ত সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তখন দো অর্ধ বাদ যাবে, মাঝখানে কমা উঠে বাদ ব্যবহার করতে হবে। আর কোনো পরিবর্তন নাই। তবে কি, যদি উভয় কলেজের সাবজেক্ট একই হয় সেক্ষেত্রে দ্বিতীয় কলেজের সাবজেক্ট না ব্যবহার করলেও চলবে। এমনকি উভয় কলেজের ভার্ব একই থাকলে ভার্ব ব্যবহার না করলেও হবে। তো চলো এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলেই আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। আমি একটা এক্সাম্পল লিখছি বোর্ডে। কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, দেখো, দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট শাইন ইন লাইফ। এটাকে যদি সিম্পল করি কি হবে? দো বাদ যাবে, আমরা ইন স্পাইট অফ লিখলাম। তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখবো, হি আছে, এর পসেসিভ ফর্ম হলো হিজ। তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওয়ার্ক আছে, এই ভার্বটাকে আমরা আইএনজি যুক্ত করতে গেলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। তার মানে ওয়ার্কিং, ওয়ার্কিং সামনে যা সব লিখে দেবো, সিম্পল হয়ে যাবে। ওয়ার্কিং হার্ড হি could not shine in life। তাহলে কি হলো? শুধুমাত্র এই খানটাতে পরিবর্তন হয়েছে, সামনে অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ যেটা, দ্বিতীয় ক্লোজ যেটা, ওটার কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লোজ অথবা দো অর্ধযুক্ত যে ক্লোজটা আছে সেটার একটু পরিবর্তন হয়েছে। দো অর্ধ বাদ দিয়ে ইন স্পাইট অফ বসানো হয়েছে, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম বসানো হয়েছে, তারপরে মূল ভার্বের সাথে দো অর্ধযুক্ত অংশের ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। বাকি অংশ লিখে দিয়েছি, সিম্পল হয়ে গেছে। আর এইখানে ইন স্পাইট অফ না লিখে আমরা ডিসপাইট লিখতে পারতাম, তাহলেও হতো। তাহলে একই অর্থ থাকতো, একই হতো এবং সিম্পল হয়ে যেত, কোনো সমস্যা থাকতো না। তবে ম্যাক্সিমাম টাইম সবাই ইন স্পাইট অফ ব্যবহার করে থাকে, তো ডিসপাইট ব্যবহার করলেও দোষের কিছু নেই। এবার এই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? সাবজেক্ট বাদ, দো বাদ যাবে, বাকি অংশ লিখবো হি worked hard but could not shine in life। কি হলো? হি ওয়ার্কড হার্ড বাট কুড নট শাইন ইন লাইফ। বলেছিলাম যে উভয় ক্লোজের সাবজেক্ট যখন একই হবে, হি, এখানে হি আছে, বাটের পরে অর্থাৎ দ্বিতীয় ক্লোজে আর সাবজেক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কি হলো? আমরা
এই দো অথবা অলদো যেটাই থাকুক সেটা বাদ দিয়ে দেবো, দো অলদো বাদে বাকি যা আছে সব লিখে দেবো, মাঝখানে কমাটা উঠিয়ে দিয়ে বাট ব্যবহার করব। আর কমার পরে যদি সাবজেক্ট একই থাকে সেই সাবজেক্ট বাদ দিয়ে দেবো, এখানে তাই করা হয়েছে। আমি এই সেন্টেন্সটির একটু অর্থ বলে দেই, তাহলে আরো ভালো হবে, বুঝতে সুবিধা হবে। যেমন কমপ্লেক্সের অর্থ হলো দো হি ওয়ার্কড হার্ড হি কুড নট শাইন ইন লাইফ। যদিও, দো মানে যদিও, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল সে জীবনে উন্নতি করতে পারল না। যদিও সে কঠোর পরিশ্রম করেছিল সে জীবনে উন্নতি করতে পারল না। ঠিক আমরা যখন সিম্পল করব, সিম্পলের এই সেন্টেন্স অর্থ হচ্ছে কি, in spite of his working hard, তার কঠোর পরিশ্রম করা সত্ত্বেও he could not shine in life, সে জীবনে উন্নতি করতে পারল না। একই অর্থ রয়ে গেল, কিন্তু শুধুমাত্র সেন্টেন্সটার ভিতরে একটু চেঞ্জ হয়েছে, বাট এটারও যে অর্থ এটারও সেই একই অর্থ রয়েছে। ঠিক কম্পাউন্ডার তাই থাকবে। আমরা পরে দেখি, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, বাট কুড নট শাইন ইন লাইফ, কিন্তু জীবনে উন্নতি করতে পারলো না। তার মানে কি একই অর্থ রয়ে গেল। ট্রান্সফরমেশনের কাজই এটা, যে সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে কিন্তু অর্থের চেঞ্জ হবে না। আমরা এই তিনটা সেন্টেন্সেরই একই রকম অর্থ দেখতে পাচ্ছি, শুধুমাত্র এর চেহারাগত দিক থেকে একটু পরিবর্তন হয়েছে, আর সেই জন্য সেন্টেন্সগুলোর নামও ভিন্ন ভিন্ন হয়েছে, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল। আমরা ঠিক একই নিয়মের কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স এবং সিম্পল করতে হয় সেটা দেখব। বার্ড যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করব এবং সিম্পল করব সেটা দেখব। একটু লক্ষ্য করলেই ভালোভাবে বোঝা যাবে। আর যদি দেখা যায় যে আমরা এই নিয়মগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমরা ইংরেজিতে অনেক ইনভেস্ট হয়ে যাব। গ্রামাটিক্যালি যখন ইনভেস্ট হব, আমাদের রাইটিংটা অনেক ভালো হবে, রাইটিংটা শুদ্ধ হবে। আমরা যদি অনেকে বলে থাকি যে ইংরেজি ভাষা বা স্পোকেনে বা কনভারসেশনে গ্রামার লাগে না, আমরা মেনে নেই, বা কোথায় গ্রামার লাগে না সেটা আমাদের বুঝতে হবে। আমাদের গ্রামার লাগে না যদি সিম্পলি কোনো সেন্টেন্স না বলে কোনো ওয়ার্ড বলে থাকি, আবার কোনো ফ্রেজ বলে থাকি, এইখানে ফর্মালি গ্রামার না ব্যবহার করলেও চলবে। তবে আমরা যখন একটা ওয়ার্ড বলি তার মধ্যেও যে গ্রামার লুকায়িত থাকে সেটা আমাদের বুঝতে হবে, সেগুলো খেয়াল করতে হবে। যেমন একটা ওয়ার্ড বলতে গেলে সেটা সিঙ্গুলার নাম্বার কিনা, প্লুরাল নাম্বার কিনা সেটা বলতে হয়। আমরা কথা একভাবে বলে বোঝাতে পারলে হয়, সেটা আমরা বুঝি, তবে শুদ্ধতার তো একটু প্রয়োজন আছে। সেই শুদ্ধতার জন্য আমাদের অবশ্যই গ্রামারটা ভালো করে শিখতে হয়। চলো আমরা বার্ড যুক্ত একটা সেন্টেন্স দেখি। এবার দেখো কম্পাউন্ড কি লিখেছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তার মানে কি, এটা অর্থ হলো কি, সে গরিব কিন্তু সৎ, সে গরিব কিন্তু সৎ। এখানে কি হয়েছে, একই সাবজেক্ট হওয়াতে এইখানে সাবজেক্ট দেই নাই, আবার ভার্ব, এই ভার্ব এটাও একই ভার্ব হবে, বিদায় ভার্বটা দেয়া হয়নি। দেখা যায় আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স লিখব তখন উভয় অংশের সাবজেক্ট থাকবে, আর যখন উভয় অংশের সাবজেক্ট থাকবে অবশ্যই উভয় অংশের ভার্বও থাকবে। খেয়াল করো, কমপ্লেক্স লিখছি, দো অথবা অলদো একটু লিখলেই হয়, একই অর্থ। আমরা দো লিখলাম, দো হি ইজ পুয়ার, কমা, বাট থাকবে না, বাট তো চলে যাবে, বাট কম্পাউন্ডই থাকে, কমপ্লেক্সে থাকবে না। আবার সাবজেক্ট লিখতে হবে, এখানে সাবজেক্ট না থাকাতে আমরা বুঝে নিয়েছি উভয়গুলোতে একই সাবজেক্ট, দেখবেন এখানে হি হয়েছে, এখানে হি লিখলাম। এবার এখানে ভার্ব না থাকাতে, একই ভার্ব হওয়াতে এখানে ভার্ব ছিল না, তাই একই ভার্ব আবার ব্যবহার করব, ইজ, তারপরে অনেস্ট। কি দাঁড়ালো, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। এই সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করি তাহলে কি হবে, in spite of his being poor he is
কি হলো? in spite of his being poor he is honest. তার গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এইখানটাতে একটু কথা আছে, in spite of এর পরে আমরা his না লিখলেও পারতাম। in spite of being poor he is honest, এই কথাটা বলা যেত। আবার beingটা বাদ দিতে পারতাম, এই for কে ডাউন করে দিলে in spite of his poverty, poor এর নাম হলো poverty, হয়তো কি in spite of his poverty he is honest। আরো একটা লেখা যেত, বলা যেত in spite of poverty he is honest। একদম he is being এই কথাগুলো বাদ দিয়েও আমরা কিন্তু এটাকে সিম্পল করতে পারতাম, তাও অর্থপূর্ণ একটা সেন্টেন্স হতো, কোনো সমস্যা হতো না। কি হলো? তার গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। আমরা তিনটার অর্থই, তিনটা সেন্টেন্সের অর্থই কিন্তু একই রকম দেখতে পেয়েছি, শুধুমাত্র সেন্টেন্সগুলোর চেহারার একটু পরিবর্তন আছে। তার মানে এটাই হলো ট্রান্সফরমেশন। এবার আমরা সিম্পল থেকে কমপ্লেক্স ও কম্পাউন্ডের একটা উদাহরণ দেখব, একটা এক্সাম্পল দেখব। চলো সে এক্সাম্পলটা দেখি। কি সেন্টেন্স লিখলাম? In spite of my studying hard, I could not make a good result. আমার কঠোর পড়াশোনা করা সত্ত্বেও আমি ভালো ফলাফল করতে পারলাম না। তার মানে আমি কঠোর পরিশ্রম করলাম, কঠোর পরিশ্রম করলে হওয়ার কথা ছিল কি ভালো ফলাফল করব, আমি ভালো ফলাফল করতে পারলাম না। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে বিপরীত একটা অর্থ প্রকাশ করে। দেখো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি কি হয়? আমি এটা অলদো লিখলাম, দো লেখা যেত অলদো। এইখানে কি করতে হবে? in spite of এর পরে যে পসেসিভ ফর্মের ওয়ার্ডটা রয়েছে মাই, এটাকে সাবজেক্টিভ ফর্ম করে দিতে হবে, তার মানে নমিনেটিভ ফর্ম করে দিতে হবে, আই লিখতে হবে, অলদো আই। এরপরে স্টাডিং এই ভার্বটা আইএনজি যুক্ত আছে, এই আইএনজি যুক্ত ভার্ব রাখা যাবে না, তাকে আমরা মূল ফর্মে নিয়ে আসবো। সে পাস্ট ফর্মে হতে পারে বা প্রেজেন্ট ফর্মে হতে পারে। আমরা কি করব? দ্বিতীয় ক্লজটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। দ্বিতীয় ক্লজটা ফার্স্ট টেন্সে আছে, যেমন কুড নট মেক, তার মানে ফার্স্ট ফর্মে আছে, এই ভার্বটাও ফার্স্ট ফর্ম করে দিতে হবে। তার মানে কি হবে? স্টাডিড হার্ড। কি হলো? although I studied hard, কমা শেষের অংশের কোনো পরিবর্তন নাই, পুরোটা লিখে দেব। I could not make a good result. কি দাঁড়ালো? যদিও আমি কঠোরভাবে পড়াশোনা করেছিলাম, আমি ভালো ফলাফল করতে পারলাম না। দেখা যায় কি, আমি যদি ট্রান্সফরমেশন ভালোভাবে পারি তাহলে ট্রান্সলেশনও ভালোভাবে পারবো। তাহলে ট্রান্সফরমেশনের নিয়মগুলো ভালোভাবে জানা দরকার। তাহলে একটা বাংলা বাক্যকেও সুন্দররূপে ট্রান্সফরমেশন করতে পারবো, মানে ট্রান্সলেশন করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো। আবার একটা ইংরেজি বাক্যকেও বাংলাতে ট্রান্সলেট করতে পারবো, বাংলাতে অনুবাদ করতে পারবো, যদি আমাদের এই নিয়মগুলো ভালোভাবে আয়ত্তে থাকে। এবার দেখো এটাকে যদি কম্পাউন্ড করি, খুবই সহজ। কম্পাউন্ড করলে কি হবে? অলদোটা বাদ যাবে, কি হবে? আই। আমরা সিম্পল থেকে যদি চিন্তা করি তাহলে স্পাইট অফ বাদ যাবে, তাহলে মাইটাকে আই করে দিতে হবে, তারপরে ভার্বটাকে ফার্স্ট ফর্মে করে দেব, যেহেতু দ্বিতীয় অংশটা খুব ফার্স্ট ফর্মে আছে, I studied hard but ব্যবহার করতে হবে, but could not make a good result. হলো, আমি কঠোরভাবে পড়াশোনা করেছিলাম কিন্তু ভালো ফলাফল করতে পারলাম না। তাহলে দো যুক্ত সেন্টেন্সকেই আমরা কম্পাউন্ডে বার
ব্যবহার করব, সিম্পল ইনস্পাইট অফ ব্যবহার করব। একটু সিম্পলি চিন্তা করতে হবে। দুবন্ধ যদি কমপ্লেক্সে থাকে সিম্পল ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকবে, কম্পাউন্ডে বার্ড থাকবে। আবার বার্ড যুক্ত কম্পাউন্ডকে যখন কমপ্লেক্স করতে যাব তখন কমপ্লেক্সে দুবন্ধ সিম্পল ইনস্পাইট অফ। এই জিনিসগুলোর দিকে খুব মনে রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে, তাহলে আমরা ট্রান্সফরমেশনটা ভালোভাবে করতে পারবো। আরও যদি তোমরা বেশি বেশি এক্সারসাইজ করো, এই নিয়মটা শেখার মাধ্যমে বাসায় বসে একটু খাতা কলম নিয়ে বইয়ে, গ্রামার বইগুলোতে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই তোমরা এখানে ভালো করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে, আর আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।